কেমন আছো সবাই? আমাকে শুনতে পাচ্ছ? দাও দাও, আর একটু বলো তো, তোমরা কি আমাকে শুনতে পাও? ফরিদ, ওয়ালাইকুম আসসালাম। আজকে শতকরার সেকেন্ড ক্লাস হবে, তো দেখা যাক, আল্লাহ ভরসা। মোটামুটি জয়েন করে ফেলো। হ্যাঁ, আমরা ভালো আছি ফরিদ। তাহলে আমাকে শুনতেও পাচ্ছ এবং ঠিকঠাক দেখতেও পাচ্ছ, ঠিকঠাক? যদি শুনতে পাও আর দেখতে পাও তাহলে ক্লাস শুরু করা যাক। ওকে, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে। এটা 11তম বিসিএসে আসছে। দেখো, হচ্ছে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম। এই কম বেশির অঙ্কগুলো পরীক্ষাতে মাঝে মাঝে আসে। দ্রব্যের ব্যবহার হ্রাস বৃদ্ধি, আমি দুটো আইটেম দেখাবো, এরপরে কিছু ওই এক্সট্রা পার্সেন্টেজের অঙ্কে যাব। ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি, ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা কত পার্সেন্ট কম। যদি তাই হয় তাহলে চলো রিটেনটা দেখো। রিটেন ধরি ক্ষয়ের বেতন 100 টাকা। ক যদি 100 টাকা বেতন পায় তাহলে অবশ্যই, খ যদি 100 টাকা বেতন পায় তাহলে কয়ের বেতন অবশ্যই 135 টাকা, কারণ সে 35% বেশি পায়। যে কয়ের বেতন 135 টাকা হলে ক্ষয়ের বেতন 100 টাকা। কয়ের বেতন 1 টাকা হলে কত, 100 টাকা হলে কত। 1 টাকা মানে 100/135, আর 100 টাকা হচ্ছে 100 দিয়ে গুণ। কাটাকাটি করলে 74 টাকা, মানে 74.07 টাকা হবে। এখন ক্ষয়ের বেতন কম কত, 100 থেকে বিয়োগ করলে হয়ে গেল। এখন দেখো, এটা হচ্ছে রিটেন অঙ্ক। রিটেন এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে আরেকবার ধরি ক্ষয়ের বেতন 100 টাকা, শর্ত মতে কয়ের বেতন 135 টাকা হবে, কারণ সে 35% বেশি বেতন। কয়ের বেতন 135 টাকা হলে ক্ষয়ের বেতন 100 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত, কাটাকাটি করে 74.07 টাকা। ক্ষয়ের বেতন কম আছে হচ্ছে 25.93 টাকা। এটা গেল রিটেন অঙ্ক। আমি তোমাকে এক্সট্রা ট্রিক্স দেবো। এক্সট্রা একটা ট্রিক্স দিব। হ্যাঁ, ট্রিক্সটার দিকে তাকাও। দেখো, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল ব্যবহার ব্যয় বৃদ্ধি পাবে না। এই ধরনের অঙ্ক হর হামেশাই পরীক্ষাতে আসে। এবারও আসছিল 41তম পিলিতে। মানে আয়তের ক্ষেত্রে বা বৃত্তের বা বর্গক্ষেত্রের এক বাহুকে বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, এই টাইপের কোশ্চেনটাও পরীক্ষাতে আসছিল। তাহলে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমালে তেল ব্যবহার ব্যয় বৃদ্ধি পাবে না। ঘটনা কি, এটারও রিটার্ন মেবি আছে। দেখি, এই একটা রিটার্ন আছে। দেখো, তেলের মূল্য 25% বৃদ্ধি পাচ্ছে,
তেলের বর্তমান মূল্য কয় টাকা হবে? 125 টাকা হবে। বর্তমান মূল্য 125 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা। তেলের বর্তমান মূল্য 100 টাকা হলে পূর্ব মূল্য ছিল 80 টাকা। 1 টাকা করে 100 টাকা কত? তেলের ব্যবহার কমাতে হবে 20 টাকা। এটা গেল এক ধরনের একটা রিটার্ন। আমি তোমাকে আরেকটা রিটার্নের কথা বলি, আরেকটা দেখো। আজকে কোন গ্রুপে লাইভ দিছি? ঠিক গ্রুপেই তো না? আরে মাসি ডিস্টার্ব করিস না। দেখো কত ইজি অঙ্ক। হ্যাঁ, তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমাতে হবে? ব্যয় বৃদ্ধি পাবে না। দেখ 100 টাকায় এভাবে লেখা যায়, যদি আগের মূল্য 100 টাকা থাকে তাহলে এখন মূল্য কয় টাকা হয়েছে? 125 টাকা। 125 টাকার জিনিসটাতে তুমি 25 টাকা কমাবা। দেখো, $125 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকা। 1 টাকায় ব্যবহার কমাতে হবে 100 টাকায় ব্যবহার কমাতে হবে কাটাকাটি করে দেখো, এটাই হবে। এগুলো হচ্ছে টাইপের কথা। ছোট এখন এই অঙ্কগুলো এখন এক ধরনের মুখস্থ বিদ্যার টাইপের হয়ে গেছে। হ্যাঁ, এগুলা 20%, 25%, 30%। তারপর আমি তোমাকে একটা খেলা দেখাবো। যে কোনো ধরনের ভ্যালু আসলেই অনেকে দেখবে যে প্রশ্নে কোনো বইয়েতে এমনভাবে লিখছে যে 20% বৃদ্ধি পেলেই 25% কমাতে হবে, 25% বৃদ্ধি পেলেই 20% কমাতে হয়। এভাবে আবেগে কয়ে ফেলছে। আসলে কিন্তু এসব কথা শতভাগ সত্য কথা না, 50% সত্য। আমি তোমাকে দেখাই। হ্যাঁ, বেসিক রুলসটা দেখো। ধরো আমি একটা ট্রিক্স দেখাই, বেসিক ট্রিক্সটাকে মনোযোগ সহকারে শুনো। হ্যাঁ, যদি বারে বারে তাহলে কমাতে হবে। বাড়লে কমাতে হবে। দেখো, যদি 10% ইনক্রিজ করছে, ইনক্রিজ মানে যে উপরে 10%, এই 10% মানে প্রথমে এক কাজ করবে, পার্সেন্টেজকে ভগ্নাংশে কনভার্ট করে নেবে। পার্সেন্টেজ মানে ভগ্নাংশ। এই ভগ্নাংশে যদি প্রথমে বাড়ে, এখানে যদি বাড়ে, তাহলে এই উপরে যা লব থাকলো সেটা এখানে যোগ করে দেবে, দিয়ে 100 দিয়ে গুণ করে দেবে, অঙ্ক শেষ। এটার সমষ্টি কত জানো? উপরে 100, নিচে 11, 9.09%। এটা যদি ইনক্রিজ করে তাহলে এটা ডিক্রিজ হবে। আবার দেখো, যদি 20% ইনক্রিজ করে, 20% মানে 5 ভাগের 1 ভাগ। 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। প্রথমে ভগ্নাংশ করে নেবে, নিয়ে এই ভগ্নাংশের উপরে লব যা থাকবে সেটা যোগ করে দেবে 1, এটা যা থাকবে সেটা যোগ, গুণন 100। 100কে 6 ভাগ করলে 1 ভাগ হবে 16.67। তোমাদের অনেক রাইটার আছে বইয়ে লিখে রাখছে 20% বাড়লে 25% কমাতে হয়। কথাটা কিন্তু সত্য না। এরকম 20% বাড়ছে, কমাতে হচ্ছে 16.67%। আবার যদি এমন হয় 25% ইনক্রিজ করবে, দেখো 25% মানে কি 4 ভাগের 1 ভাগ,
ওই পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করে নাও, 4/1 এই যে এখানে যা আছে যা সেটা যোগ করে দাও, গুণন 100, উপরে 100, নিচে 5, 20% কমাইতে হবে। যদি 25% ইনক্রিজ করে তাহলে কমাইতে হবে, কিন্তু 20% ইনক্রিজ করলে 16.67% কমালে হয়ে যায়। এইটা হচ্ছে বাড়লে কমাতে হবে, আর যদি উল্টা হয় উল্টা। কমলে বাড়াতে হবে। যেমন একটা উদাহরণ দিই, যে 10% যদি কমে, 10% কমছে মানে নিচের দিকে দিলাম, অ্যারোটা নিচের দিকে দেওয়া মানে হচ্ছে কমে গেল, অ্যারোটা নিচের দিকে দিলাম মানে কমে গেল। কমলে কি হয়, বিয়োগ হবে। এই 10% মানে 10/1 কমে গেল, এই 1 বিয়োগ হবে, উপরে যা থাকবে সেটা বিয়োগ হবে, এখানে যা থাকবে সেটাই বিয়োগ হবে, গুণন 100। তো হিসাব করে দেখো, উপরে 100, নিচে 9, 11.11%। যদি 20% কমে, নিচের দিকে যদি কমে যায়, এটা মানে হচ্ছে 5/1। তো যদি কমে তাহলে মাইনাস, গুণন 100, দেখো 25%। আর যদি 25% কমে, দেখো 25% কমলে কি হবে, 4/1 কমলে বিয়োগ, এই লবে যা থাকবে সেটা বিয়োগ করবে, গুণন 100, দেখো 33.33%। আমি এভাবে করি আর কি, যদিও বইয়ে বাজারে শর্টকাটের সূত্রগুলো আছে। 25% কমলেই দেখো 33.33% বাড়াইতে হয়। অনেকে তো বলছে যে 20 থাকলে 25, 25 থাকলে 20, এই তথ্যগুলো কিন্তু শতভাগ সঠিক না। এখানে আমরা দেখছি 20-এর সাথে 16.67 রিলেশন, এখানে 25-এর সাথে দেখছি 33.33% রিলেশন। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা আইটেম গেল। তোমরা চাইলেই এই অঙ্কগুলো এইভাবে করতে পারো, সহজ। যেমন ধরো কোনো পরিবারের খরচ 25% কমে গেছে, এখানে কমা মানে কি, 25% কমার সাথে সাথে 25% কমছে, 25% মানে 4/1, কমা মানে -1, গুণন 100, এর মানে 100/3, 33.33% বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে উপরে দিকে বৃদ্ধি। কোনো পরিবারের খরচ 20% বৃদ্ধি পেলে সেই পরিবারের খরচ শতকরা কত কমালে পূর্বের খরচ অপরিবর্তিত থাকবে। বৃদ্ধি পাইছে, এটা দেখো কী পাইছে, বৃদ্ধি হলে কি হবে, উপরের দিকে 1/5 বৃদ্ধি পেলে যোগ +1, এই 1 কোনটা, এটাই এখানে যোগ হবে, গুণন 100, উপরে 100, নিচে 16, 16.67%। এটা যদি ইনক্রিজ করে তাহলে এটাকে ডিক্রিজ করতে হবে। বলো সোজা না? তো চাইলে এই ফরম্যাটটা একটা ব্যালেন্স করার জন্য এই ফরম্যাটটা আমরা ইউজ করতে পারি, অনলি ব্যালেন্স। এই অঙ্কগুলোর আরেকটা আছে, দেখো আমি তোমাকে টুকটুক করে দেখাচ্ছি, খেয়াল করো। এটা 20% কমে গেল, 10% কমে গেল। তো চাইলে এই অঙ্কগুলো নিজেরা করতে হবে। যে কয়জন লাইনে আসো বলো তো কী হবে অ্যান্সার? নাম্বার দেবে 4 আর 5, 4 এবং 5 নাম্বার দিয়ে কমেন্ট করো। 4 এবং 5 নাম্বার দিয়ে কমেন্ট করো। কই কেউ কমেন্ট করবে না? 20% কমে গেল,
10% কমে গেল। না খাতা কলম নিয়ে বসো নাই, না বসলে নাই। এই দেখো এটা 10% বৃদ্ধি, 30% বৃদ্ধি, তো চাইলে এগুলো করতে পারো। আচ্ছা 30% কমে গেল। এবারে আরেকটা জিনিস দেখায়, 60% যেটাই আসুক না কেন, তো চাইলে টুকটুক টুকটুক করে করতে পারবো। হ্যাঁ, একটা নিয়ম শিখলাম, আরেকটা নিয়ম শিখো, ওই একই কথায়। এক ব্যক্তির স্ত্রীর বয়সের 10% বড়, এটা বড় হলে স্ত্রী ছোট হবে, বড় হলে প্লাস 10/1 তো 10%, তো 10/1 এটা বড়, বড় হলে +1, তাহলে 100/11, 9.09। আয়ের ক্ষেত্রে, বেতনের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে সব নিয়ম সেম। এই যে বেতন, তারপর মূল্য যেভাবে আসুক টুকটুক টুকটুক করে পারবা। এইবার এই জায়গাটা দেখো, একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% প্রথমে বাড়ালো অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমালো অ্যাট এ টাইম। একসাথে দুটো বাড়ালো। একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কি হবে? তো খেয়াল করে দেখো যে এভাবে চিন্তা করে দেখো, তুমি একটা সূত্র ইউজ করবে, সেটা হচ্ছে দেখো বাড়লে প্লাস, কমলে মাইনাস ইউজ করবা। সে সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস AB/100। এই ট্রিক্সটা আমরা ইউজ করতে পারি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে। যদি অ্যাট এ টাইমে দুটা পার্সেন্টেজ বাড়া কমা করে, যদি দুইটা পার্সেন্টেজ একসাথে বাড়া কমা করে, তাহলে এই সূত্রটা ইউজ করবো। প্রথমে 25% বাড়াইছে, দেখো যদি মান বসায় 25% বাড়াইছে প্লাস, 25% কমাইছে মাইনাস। এইখানে এই চিহ্নটা যেটা হবে সেটা হলো এ আর বি এর গুণফল, প্লাস মাইনাসে মাইনাস। দেখো 25 × 25 / 100। তাহলে অবজার্ভ করো, কাটাকাটি করে যদি হয় এটাতে তো এমনি ভ্যানিশ, মাইনাস আসলে হচ্ছে 6.25। কেন মাইনাস আসলো? এই যে এটা কেটে যাবে, এটা ভ্যানিশ, এটা যখন কেটে যাবে তখন 625কে 100 দিয়ে ভাগ করলে 6.2। মাইনাস আসা মানে কমবে। মাইনাস যদি রেজাল্ট মাইনাস আসে তাহলে কমবে, আর যদি মাইনাস প্লাস আসে তাহলে ওভারঅল বাড়বে। চিহ্ন মানে রেজাল্টে যদি মাইনাস আসে তাহলে কমবে, রেজাল্টে যদি প্লাস আসে তাহলে বাড়বে। তখন এই কোশ্চেনের দিকে দেখাও, এটা আজের ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে সূত্র কোনটা? a + b + AB/100। এটা একটা রেট, মানে কম্বাইন্ড রেট। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে কম্বাইন্ড রেটের সূত্র হচ্ছে এটা, মানে দুটা বাড়া কমার পরে ফিনিশিংয়ে কতটুকু থাকবে সেটা হচ্ছে এই সূত্র। দেখো 20% বৃদ্ধি, 10% হ্রাস, প্লাস মাইনাসে মাইনাস, 20 × 10 এই, এখানে আসলো 10 মাইনাস এখানে আসলো 2 সমান 8, তো প্লাস আসছে, অ্যান্সার হবে 8% বৃদ্ধি। আলটিমেটলি সে কোনোটা আয়তার ক্ষেত্রে দৈর্ঘ্য যদি 20% বাড়ায় আর যদি প্রস্থ 10% কমায়, 20 আর 10 মিলে দিলে হওয়ার কথা ছিল কত? 10, কিন্তু আসলে তো 10 হবে না, হবে হচ্ছে 8। আলটিমেটলি তার ক্ষেত্রফল 8% বাড়বে, বেশি বাড়বে না। তাহলে এই সূত্রটা কিন্তু অনেক কাজের। এই দুটো ট্রিক্স আমি সবসময় ইউজ করি যে কোনো মানে অঙ্কের ক্ষেত্রে।
একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 50% বাড়ালো অথবা বর্ধিত মূল্য থেকে 50% কমালো। ওই একই প্রশ্ন না, রিপিট হইলো কেন? এটা আর বাপরে, ওকে একটু খেয়াল করে দেখো, একজন ছাত্র একটি সংখ্যাকে প্রথমে 20% হ্রাস করলো এবং হ্রাসকৃত সংখ্যা থেকে 20% বৃদ্ধি করলো। যদি দুটি সংখ্যার পার্থক্য 8 হয়, তবে প্রকৃত সংখ্যাটি কত? রিটেন তো সহজ। এটা রিটেন চাও? এটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন? আচ্ছা, ধরি প্রকৃত দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার, সুতরাং ক্ষেত্রফল xy বর্গ মিটার। 20% বর্তমানে দৈর্ঘ্য সমান x প্লাস x এর 20%, মানে x প্লাস x এর 5/1 বাড়বে, এর মানে 6x প্লাস 5। বর্তমানে প্রস্থ y মাইনাস y এর 10% মানে y মাইনাস y বাই 10/1, 9y/5। বর্তমান ক্ষেত্রফল 6x/5 ইন্টু 9y/5। 5 মিটার 10। এইটা আগের ক্ষেত্রফল ছিল হলো xy, এখনকার ক্ষেত্রফল হলো এইটা। তাহলে বর্ধিত ক্ষেত্রফল হচ্ছে 54xy/50 মাইনাস xy। এখানে বিয়োগ করে দেখো, 4xy/50। এটা বাড়ছে। আগের দৈর্ঘ্য, আগের প্রস্থ, আগের ক্ষেত্রফল। বর্তমানে দৈর্ঘ্য 20% বাড়ছে, এই জন্য এটা হলো। প্রস্থ 10% কমছে, এই জন্য এটা হলো। দৈর্ঘ্যের প্রস্থ গুণ করলে যেটা হবে সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বর্তমান ক্ষেত্রফল এইটা, তাহলে আগের ক্ষেত্রফলই ছিল এটা, বর্তমানে এটা হয়েছে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কতটুক বাড়ছে পাওয়া গেল। আর তাহলে পার্সেন্টেজ, বর্ধিত পার্সেন্টেজ আর কি, কততে বাড়ছে? এইটাতে বাড়ছে কততে? আগে ছিল এইটা, বেড়েছে এটা, এটা শতকরায় কত বাড়ছে দেখো, 4xy/50 ইন্টু 1/xy ইন্টু 100। কাটাকাটি করো, 8%। একজন রিটেন দেখতে চাইছিল মনে হয়, সেই জন্য এটা দেখালাম। দেখো এটার অ্যান্সার কিন্তু এইভাবে এই 8%-ই বৃদ্ধি পেয়েছে, তাই না?
দেখো, একজন ছাত্রের সঙ্গে প্রথমে 20% হ্রাস করলো আর হচ্ছে 20% বৃদ্ধি করলো। দেখো, প্রথমে কমাইলো 20%, বাড়াইলো 20%, প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এটা হলো টোটাল পার্সেন্টেজ। হ্যাঁ, ওটা রেট বেরোবে, রেট আউট মাইনাস 4%। প্রশ্ন বলছে এই দুই সংখ্যার পার্থক্য সমান কত? 8। তাহলে আমরা বলতে পারি এই 4% রিপ্রেজেন্ট করছে 8কে, তাহলে 100% রিপ্রেজেন্ট করবে কতকে? এর কয় গুণ? এটা এর দ্বিগুণ না? তাহলে এর দ্বিগুণ কত হবে? 200। এই যে বাড়ালো এবং কমালো, ফিনিশিংয়ে কি দাঁড়ালো? ফিনিশিংয়ে 4% কমলো। এখন 4% রিপ্রেজেন্ট করছে কতকে? 8কে। তাহলে পুরো সংখ্যাটা যদি 100% হয়, তাহলে 100% রিপ্রেজেন্ট করবে কতকে? 200কে। দেখো, একজন কর্মচারী অফিসে অনুপস্থিত থাকার জন্য 10% বেতন কমে গেল। অফিসে যোগদান করার পরে তার বেতন 10% বেড়ে গেল। তবে তার বেতনের শতকরা কী পরিবর্তন হলো? 10% বেতন প্রথমে কমে গেছে, পরে বাড়াইছে, প্লাস মাইনাস প্লাসে মাইনাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 মাইনাস 1%। মাইনাস হওয়া মানে কমবে বা হ্রাস পাবে, 1% কমে যাবে আশা করি। এই অঙ্কটার কথা মনে আছে? দেখো তো, দেখো যে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি, 40% ছাড় সমান 10,000 ইন্টু 40%। দেখো কত টাকা হয়? 10,000 টাকার 40% মানে 4,000 টাকা। 10,000 টাকার 40% মানে 4,000 টাকা সে ছাড় পেল। এবং এবং পরপর এখানে পরপর মানে এটা সাকসেসিভ ডিসকাউন্টের কথা বলছে, যে 36 এবং 4% কমতির মধ্যে পার্থক্য কি? এটা এককালীন ছাড় দিছে, হচ্ছে এককালীন ছাড়, একবারে 40% ছাড় এককালীন। এককালীন 40% ছাড় মানে 4,000 টাকা ছাড় হবে। এবং বলছে পরপর 36% ছাড় এবং 4% কমতির মধ্যে পার্থক্য কত? অ্যাকচুয়ালি কথা হচ্ছে, কেমন বোঝাবো, এই যখন সাকসেসিভ ডিসকাউন্ট দিবে, হ্যাঁ, ওই লাভ ক্ষতির অঙ্ক যদি আসবে, আজকে রাতেও আমি লাভ ক্ষতির ক্লাস নিতে পারি যদি ঠিকঠাক, মিরপুরে ক্লাস আছে তো আজকে 10টায়, যদি ঠিকঠাক আসতে পারি তাহলে এখান থেকে নেব, মানে পরের ক্লাসটা লাভ ক্ষতির উপরে নেব। এখন প্রথমে 36% ছাড়, দেখো 36% ছাড় যদি হয় তাহলে 1,000-এ না 10,000-এ, 10,000-এ 36% মানে 3600 টাকা। 3600 টাকা ছাড় দেওয়ার পরে কত থাকে? 10,000 টাকার মধ্যে 10,000 টাকার যখন 36% ছাড় 3600 টাকা দিবে, তখন থাকবে কত? 10,000 টাকার মধ্যে 3,600 টাকা যদি যায় তাহলে কয় টাকা থাকবে? হ্যাঁ, বাকি থাকে 10,000 থেকে 3600 টাকা ছাড় দেওয়ার পর বাকি থাকবে হচ্ছে মেবি 6,400। এই টাকাটা এখনো থাকবে। তাহলে এর আবার 4% ছাড়টা হবে
64 এর 4%, 4% যদি করে না, তাহলে দুটা শূন্য কেটে যাবে, দুটো শূন্য কেটে গেলে 16,256 টাকা। তাহলে দেখো এই 3600 টাকা, 3600 আর হচ্ছে 256, হ্যাঁ মোট সার 36% সার প্লাস 4% সার, এর মোট সার কত হলো? 3600 প্লাস 256, তাহলে 3856 টাকা সার হলো টোটাল। কিন্তু তারপরে কত কম আছে দেখো, এগুলো 4000 টাকা সার আর 3856 টাকা সার, এর মানে 144 টাকা কম। পার্থক্য এর মানে ধোকা খাওয়া যাবে না, হ্যাঁ ধোকা খাওয়া যাবে না। ধোকা খাওয়া মানে কি ভাই, এককালীন ছাড় দেবে 40%, এটা ভালো। কেউ যদি সাকসেসিভ ডিসকাউন্ট দিতে চায় তাহলে সেটা এক ধরনের ধোকা হবে। যেমন 40% ছাড় দিলে তার 4000 টাকা ছাড় হয়ে যাওয়ার কথা, কিন্তু কেউ যদি বলে প্রথমে 36% দেবো পরে 4% দেবো, সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে আলটিমেটলি তাকে দেখা যাচ্ছে 40%, এই দুটো মিলে দেখতে পাচ্ছে 40, কিন্তু আসলে 3856 টাকা সুদ এই ছাড় হবে, 4000 টাকা ছাড় হবে না। তাহলে এটা তো এক ধরনের ধোকা না, মানে চোখের ধোকা আর কি। দেখতে মনে হবে 40%ই তো। দুই ব্যক্তিকে যদি দুই দিক থেকে বলে যে ভাই আপনাকে 40% দেবো আর আপনাকেও 40% দেওয়া হবে, কিন্তু সাকসেসিভ অনুযায়ী প্রথমে 36% পরে 4%, তাহলে ঠকবে কে? যে সাকসেসিভ ডিসকাউন্ট নেবে সে ঠকবে। এই দেখো দুটো ক্রমিক সার, যখন সার হবে, সার মানে কি নেগেটিভ, এই দেখো সার সার সাইডের দিক দে মুজে সার ছেড়ে দে শয়তান। দেখো সার মানে কি দুটোই কমবে, তো 20%ও কমবে 15%ও কমবে, দুটো সার মারলে মাইনাস মাইনাসে এখানে প্লাস হবে। তাহলে টোটাল কী দাঁড়ালো বলো? -35 প্লাস 3, আলটিমেটলি কত পার্সেন্ট সারের সমান হলো? দেখো এককালীন 32% সারের সমান হলো। এটা হলো মাইনাস আসা মানে কি জানো? সার। দুটি ক্রমিক সার 20% 15%, তুমি দেখে ভাববা যে ও রে 35% সার দিচ্ছ না, ভালো, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে দেখাইছে 25% সার, কিন্তু এককালীন সেটা 32% সারের সমান। তাহলে এটা হচ্ছে এক ধরনের ধোকাবাজি আর কি। তাহলে চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত পার্সেন্ট বাড়লো না কমলো? এটা হচ্ছে কমবে, ওটা হচ্ছে বাড়বে। যদি এরকম হয় -20 প্লাস 20 প্লাস মাইনাস -20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে মাইনাস হলো কমার কারণে, এটা প্লাস হলো বাড়ার কারণে, প্লাস মাইনাস আউট, এখানে মাইনাস থাকলো 4, এর মানে 4% কমবে। এটা অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি আসে তাহলে আমরা টুকটুক করে এই টাইপের অঙ্কগুলো করে ফেলবো। হ্যাঁ দেখো তোমরা এগুলো পারবা আশা করি। এইটা দেখো তো পারবা কিনা। এটা তো করলাম। কলার দাম দেখো প্রশ্ন কি বলছে, কলার দাম 20% কমে যাওয়ায় কলার দাম 20% কমে গেছে, তাহলে 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেল, বর্তমানে একটি কলার দাম কত? এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু লাভ ক্ষতিতেও আছে, আবার এই শতকরার অঙ্কেও আছে। এখানে শতকরা তো এই জন্য শতকরা। তাহলে ধরো আমি 12 টাকা নিয়ে কলা কিনতে গেছি, তো এখন বলতেছে যে
স্যার 12 টাকার কলা আগে যা পাইতেন এখন তার চেয়ে একটু কলা বেশি পাবেন। কেন? ওই কলার দাম কমে গেছে স্যার। তো আমি তো 12 টাকায় কলা কিনতাম, তাহলে 20 টাকা যদি 20% যদি কমে যায় তাহলে আমি কয় টাকায় ঘুরে পাবো? আমি যদি আগের কলাই নিতে চাই, সে বলছে স্যার তাহলে 12টাকার 20% টাকাটা তো আপনার সেভ হবে। যেহেতু কলা দাম 20% কমে গেছে, তাহলে 20% যে মূল্যটা আপনি আগে ব্যবহার করতে দিতেন সেই টাকাটা দেওয়া লাগবে না, তা না দিয়েই আপনি আগের সমপরিমাণ টাকা পাবেন। তো বলতেছি যে তাহলে 12টাকার 20% মানে 5 ভাগের 1 ভাগ আমার সেভ হতো না টাকা, আমি কলা কিনবো না। যদি আমি কলা না কিনতাম তাহলে 12টাকার 20 টাকাটা আমার সেভ হতো, অর্থাৎ 2.4 টাকা আমি বাঁচাইতে পারতাম। তো স্যার এই টাকাটা আপনার সেভ হবে, এই টাকাটা না দিলেও আপনি আগের কলাই পাবেন। আমি বলছি আচ্ছা দেও কলা দাও, বাঁচার দরকার নাই, কলা বেশি করে খাই। তো এই টাকাটা দিয়ে বাঁচার কথা ছিল, সে ওই টাকাটা দিয়ে কী দিয়েছে? 2টা কলা দিছে। তাহলে এই টাকাটা 2টা কলার দাম, তাহলে আমরা বলতে পারি 2টা কলার দাম যদি 2 টাকা 4 পয়সা হয়, তাহলে একটা কলার দাম অবশ্যই 1 টাকা 20 পয়সা। এটা অ্যান্সার। মজা না? এর মানে যেই টাকাটা আমার সেভ হইতো সেই টাকা দিয়েই আমি এক্সট্রা পণ্য কিনেছি, সেই জন্য তো ততটুকু পণ্য পাওয়া গেছে। দেখো এই কোশ্চেন আরও মজা। এই যে দেখো, চালের মূল্য 10% কমে যাওয়ায়, চালের মূল্য 10% কমে যাওয়ায় 1500 টাকায় পূর্ব অপেক্ষা 3 কুইন্টাল চাল বেশি কেনা যায়। তাহলে ধরো চালের মূল্য যেহেতু কমে গেছে 10%, তাহলে ধরো আমি 1500 টাকা দিয়ে চাল কিনতাম, তো যেই চালের দাম কমে গেলে আমার ওই টাকাটা সেভ হবে নিশ্চয়ই। তো আমি কত টাকা বাঁচতো? 1500টাকার 10% আমার বাঁচতো। 1500টাকার 10% মানে 150 টাকা। এই টাকাটা যেহেতু পণ্যের দাম কমে গেছে, এই টাকাটা আমার সেভ হইতো। তাই আমি সেভ না করে এটাতে কী করেছি? চাল কিনেছি, এই জন্য 3 কুইন্টাল চাল বেশি দিছে। তাহলে বলো 3 কুইন্টালের দাম কত? 3 কুইন্টাল রিপ্রেজেন্ট করছে কয় টাকাকে? এর কয় গুণ টাকা? এটা 50 গুণ। 12 কুইন্টালের 50 গুণ কত হবে? 600 টাকা। দেখো বুঝছো? মানে এই অঙ্কটা বুঝলা কি না? আইডিয়া করো তো। এই তো, গুড গুড। দেখো এই কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে অনেক পরীক্ষাতে আসছে যে একজন ছাত্রের পাশের জন্য 40% নম্বর প্রয়োজন, 40% লাগবে। প্রশ্ন বলছে যদি সে 178 পেয়ে 22 নম্বরের জন্য ফেল করে তাহলে মোট নাম্বার কত? এখন সে 178 পাইছে, 178 পাইছে, পাওয়ার পরে ফেল, পাওয়ার পরও নাকি সে ফেল করছে। পাওয়ার পরে ফেল করছে কয় নাম্বারের জন্য ফেল করছে? 22 নম্বরের জন্য ফেল করছে। সে যদি এই 22 নম্বর পাইতো তাহলে পাস করতো। তাহলে 22 নাম্বার পেলে যদি পাস করতো তাহলে পাস নাম্বার কত? 200। তাহলে এই পাস নাম্বার যদি 200 হয় আর পার্সেন্টেজ যদি 40% হয়, এই 40%টাই তো 200। কয় গুণ? 5 গুণ। তাহলে 100%-এর 5 গুণ কত হবে? 500। আমাকে 2 মিনিট সময় দেবে, আমি একটু ওয়াশরুম থেকে আসি।
তাহলে ছাত্রের পাশের জন্য 40% নাম্বার লাগবে। বলছে যদি 178 পেয়ে 22 নাম্বারের জন্য ফেল করে, তাহলে 22 পেলে ছেলেটা পাস করতো। 22 যদি পায় তাহলে তার 5 নাম্বার কত হতো? 200 হইতো। টোটাল 200 নাম্বারে তাহলে 5 নাম্বার। তাহলে 40% যদি 200 হয় তাহলে 5 গুণ, তাহলে 100-র 5 গুণ 500, অঙ্ক শেষ। দেখো কোনো পরীক্ষায় 68% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এখন পর্যন্ত পাস করছে 68%। প্রশ্ন করছে যদি আর 14 জন বেশি পাস করতো তবে 75% উত্তীর্ণ হতো। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? ভালো করে শোনো, এই যে 75% যে হইতো, 68 থেকে 75% হইতো, মানে এই যে 7% ছেলে মেয়ে, 7% পাশের হার 7% বেড়ে গেল। পাশের হার বাড়ল পাশের হার বাড়লো কত? 7%। কাদের জন্য? এই যে 7% বাড়লো কার কারণে? ওই খালি 14 জন বেশি পাস করলে কামটা হইতো। তাহলে উই ক্যান সে 7% ইকুয়াল 14। এর দ্বিগুণ কিনা বলো? এর দ্বিগুণ। তাহলে 100 এর দ্বিগুণ কত হবে? 200 হবে। অঙ্ক শেষ। তা টোটাল পরীক্ষার্থী কত? 200 জন। মানে এই ধরনের ক্যালকুলেশনগুলো যদি তোমার মাথায় একবার খেলা শুরু হয়, তাহলে না অঙ্ক করে তোমার কাছে মনে হবে যে অঙ্ক করলাম, মজা পেলাম, অঙ্ক করে মজা পেলাম। এই স্টাইলগুলো যদি একবার তোমার মাথায় খেলে তা আশা করি ভালো লাগবে। দেখো, বাংলাদেশের স্থূল শব্দটার অর্থ হচ্ছে হাজারে। জন্মের হার হচ্ছে এত এত এবং মৃত্যু হার হচ্ছে এটা। 100তে না, স্থূল মানে 1000-এ 20 জন। তাহলে স্বাভাবিক বৃদ্ধির শতকরা হার, স্থূল হার দেওয়া আছে আর চাইছে শতকরা হারে। এখন প্রশ্ন বলছে স্থূল হার বলতে এটা বোঝায়, হ্যাঁ, এটা হলো 1000 ভাগের 1 ভাগ, আর শতকরা বলতে এটা বোঝায় 100 ভাগের 1 ভাগ। এটা হলো স্থূল হার, এটা হলো শতকরা হার। একটু খেয়াল করে দেখো, জন্মে 46, মরে 20, তাহলে বাঁচে কত? তাহলে 1000 জনে বাঁচে কয়জন? 26 জন না? 1000 জনে বাঁচে 26 জন, কারণ এটা হলো জন্মে, এটা হলো মরে। আর যদি 26 এভাবে চিন্তা করে করো তাহলে 46 বিয়োগ 20 সমান 26, এভাবেও চিন্তা করতে হবে। 1000 জনে বাঁচে হলো 26 জন, তাহলে বলো 100 জনে কয়জন বাঁচবে? দেখো 10 ভাগের 1 ভাগ না, এটা 10 দিয়ে ভাগ করলে না এটা হয়, তাহলে এর 10 দিয়ে ভাগ করলে দেখো তো 2.6 হয় না? এক 1000-কে 10 দিয়ে ভাগ করলে 100 হয়, তাহলে 26-কে 10 দিয়ে ভাগ করলে 2.6 হয়। এই অঙ্কগুলো অনেক মজার। দেখো, একটি কারখানার 50% শ্রমিক স্নাতক পাস। অনেকে ভাবে যে ভ্যান ডায়াগ্রামের অঙ্ক, কিন্তু আসলে ভ্যান ডায়াগ্রামের নয়। একটি কারখানায় 50% শ্রমিক স্নাতক পাস, কারখানার 20% মহিলা শ্রমিক, কারখানায় আবার 20% মহিলা শ্রমিক আছে। মহিলা শ্রমিক স্নাতক, দেখো এটা হলো স্নাতক 50%,
50% স্নাতক আছে, আবার কারখানার 20% আছে মহিলা শ্রমিক। তাহলে এই পার্সেন্টেজ দুটো গুণ করে 100 দিয়ে ভাগ করলেই 10%, এটা উত্তর। মহিলা শ্রমিক স্নাতক হচ্ছে 20% হবে, 10% হবে। কি জন্যে? কারণ প্রথমে হচ্ছে 50, অর্ধেক, তো অর্ধেক হচ্ছে স্নাতক, অর্ধেক 50%। তো 50% স্নাতক হয়, তাহলে 50% মহিলা স্নাতক আছে। এই 20-এর 50% না মহিলা স্নাতক? তো 20-এর 50% বের করলে তো 10 হয়। এখানে 50% শ্রমিক স্নাতক পাশ করে, অর্ধেক স্নাতক, অর্ধেক স্নাতক না। তো 20% যদি শ্রমিক মহিলা হয়, তাহলে মহিলার 20% স্নাতক, তাহলে 10% স্নাতক। বুঝো না কেমনে? তুমি ভালো করে বুঝো। ধরো 100% তো হচ্ছে শ্রমিক, 100%, এর 50% হচ্ছে স্নাতক আর কি, গ্রাজুয়েট। এর 20% হচ্ছে মহিলা। 50-এর 20%, 50-এর 20% যদি বের করো, তাহলে 50-এর 20% এমনি বের করে না? 50-এর 20% তো এমনি বের করে। মোট শ্রমিক হলো 100, তার 50% স্নাতক। তো 20% যদি মহিলা হয়, তাহলে 20-এর 50% 10 হবে না? আর দেখো, একটি শ্রেণীতে 40 জন ছাত্রী আছে, 40 জন, 20% ছাত্রী চশমা পরে, তাহলে 40-এর 20 বের করলে হবে না? 40-এর 20%, 40-এর 20% মানেই তো 40 গুণন 20/100, 8 জন ছাত্রী চশমা পরে। এবারও 40 জন মহিলা ভোটার হয়, মানে যদি 40 জন মহিলা ভোটার হয়, মোট জনগণের 52% মহিলা হয়, তাহলে মহিলা আর জনগণের 52% গুণ করো, গুণ করলে কাম শেষ। কত হয় দেখো, একটা শূন্য যদি কেটে দাও, তাহলে উপরে আসবে হলো 52, 208। এটা একজন বলছে 100-এর 20 না কেন? স্নাতকই তো 50%, 100-এর 20 কেমনে হবে? যখন প্রশ্নে বলছে, এই কোশ্চেনটা দেখো, 40% মহিলা আছে, আর মোট জনগণের 52% মহিলা, 40% মহিলা ভোটার আছে। তো এখন মোট জনগণের কত শতাংশ মহিলা ভোটার? জনগণ 100%, মহিলা আছে 40% ভোটার, মহিলাদের মধ্যে 40% ভোটার, তাহলে 52% আছে শুধু মহিলা। এই কথা বললেন। আর কয়েকটা করাবো, এই যে 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। তো দেখো, এই টাইপের একটা অঙ্ক করাই, তাহলে শেষ হয়ে যাবে। একটি ক্লাসে 10 জন ছাত্রী, 20 জন ছাত্র আছে। ছাত্রী আছে 10, ছাত্র আছে 20। তারা একটি বনভোজনের আয়োজন করলো, মানে বনভোজনে যাবে। 15% ছাত্র, এর 15% এবং 30% ছাত্রী তাতে অংশগ্রহণ করবে। তাহলে 10-এর 30% মানে 3 জন, আর এই 20-এর 15% মানেও 3 জন। টোটাল ভ্রমণে গেছে 6 জন, আর ক্লাসে ছিল কয়জন? 30 জন। দেখো, ছাত্রী ছিল 10 জন, ছাত্র ছিল 20 জন,
30% ছাত্রী মানে 3 জন ছাত্রী বনভোজনে গেছে, আর 15% ছাত্র বনভোজনে গেছে মানে 3 জন গেছে। 3 আর 3-এ 6 জন ভ্রমণে গেছে, আর ক্লাসে ছিল 30 জন। তাহলে শতকরা কত দেখো, 30-এ গেছে 6 মানে 5/1 গেছে, আর 5/1 মানে 20% গেছে। 5/1 ভগ্নাংশ যদি মনে করি যে 5/1 সেটাই 20। ক্লাসে টোটাল ছাত্রছাত্রী ছিল 30 জন, পিকনিকে গেছে 6 জন, শতকরা 20% গেছে। ওই অঙ্কটা এই অঙ্কটা সেম, একই অঙ্ক, শুধু পার্সেন্টেজের কম বেশি আছে। বালক আর বালিকা, দেখো এখানে হচ্ছে 20 জন বয়েজ, গার্লস 30 পিকনিক আয়োজন করছে, 30% বালিকা গেছে, তাহলে এর 30% আর 40% বালক গেছে, এর 40% মানে 8 জন, প্লাস এর 30% মানে 9 জন। পিকনিক গেছে কতজন? 17 জন। ক্লাসে ছিল কয়জন? 50 জন। 50 জনে যদি 17 জন যায় তাহলে শতকরা 34% গেছে না? শতকরা গেছে কত দেখো, 50-এ গেছে 17, 100-তে যাবে অবশ্যই 34%। গুণোত্তর হয়েছে না? ও এটা ভ্যানের অঙ্কগুলো না? আচ্ছা ওকে, তাহলে এটার উপর আর একটা ক্লাস নেব না। আজকে এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। শতকরা 2 বিসিএস পার্সেন্টেজ 2। সবাই ভালো থেকো। অনলাইন, আল্লাহ হাফেজ, ভালো থেকো।